ডে 5 চলছে, ঠিক আছে, টার্গেট সিরিজের। তো ডে 5-এর যে কোশ্চেনগুলো আমি নিয়েছি সেগুলো একটুখানি বলে দিই কোথায় থেকে নিয়েছি। এই উত্তরগুলো আছে কিন্তু পর্ষদের যে টেস্ট পেপার আছে, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার এর প্রথম পেজের গ্রুপ সি এর অ্যান্সারগুলো আছে। গ্রুপ সি এর অ্যান্সারগুলো এখানে আছে, ঠিক আছে, তোমরা দেখে নাও। হ্যাঁ, অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। গ্রুপ সি এর যে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো সব এখানে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো দেখো প্রথম কোশ্চেন কী বলছে, ওজোন স্তরের সৃষ্টি এবং ধ্বংস কীভাবে হয়, প্রয়োজনীয় বিক্রিয়া দিতে হবে। এটা অনুরূপ প্রশ্ন এটাও হতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে কিভাবে। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উপস্থিতিতে ওজোন অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। তাহলে কি হলো, O2 প্লাস অতিবেগুনি রশ্মি থেকে O+O হয়ে গেল, তার মানে অক্সিজেন অণু ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়ে গেল। এই পারমাণবিক অক্সিজেন আবার কি হয় না, একটা অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে O3 উৎপন্ন করে। তাহলে এইটা হচ্ছে ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয় তার বিক্রিয়া, এইটুকু লিখলেই হবে। আর ওজোন স্তর ধ্বংসের বিক্রিয়া দেখে নাও, উৎপন্ন ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং অক্সিজেন অণুতে বিয়োজিত হয়। তাহলে O3 কী করলো, ইউভি রশ্মি শোষণ করছে, দিয়ে O2+O হয়ে গেল, ঠিক, দিয়ে এই O3-র সঙ্গে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গেল 2O2, দুটো অক্সিজেন অণু। তাহলে এইভাবে কিন্তু ওজোন স্তর ধ্বংস হয়, পড়ে রাখতে হবে, ওই পেজেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বেশ, দেখো এটাও পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট যাই, নেক্সট কোশ্চেন আছে, ওইখানেই দেখবে কোশ্চেনগুলো সব পেয়ে যাবে তোমরা। আমি হয়তো পরপর নাও হতে পারে অ্যান্সারগুলো, হ্যাঁ, কিন্তু তোমরা কোশ্চেনগুলো সবই দেখবে টেস্ট পেপারের প্রথম পেজে গ্রুপ সিতে পেয়ে যাবে। গ্রিন হাউস প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কমানোর সম্ভাব্য উপায়গুলি আলোচনা করো। দেখো এটা তোমরা অনেকে জানো, তাই না। 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, কাঠ, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাসম্ভব কমিয়ে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত যোগান কমাতে হবে। দেখবে ওখানে কোশ্চেনটা যে কোনো দুটো লিখতে বলেছে, তাহলে তুমি যে কোনো দুটো লিখবে। বনসৃজন উৎসাহ দান, চেরাই কাঠ কাটা বন্ধ করতে হবে, বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, বনসৃজন করতে হবে মানে আমাদেরকে বন গড়ে তুলতে হবে, গাছ লাগাতে হবে, অপ্রচলিত শক্তির উৎসের ব্যবহার বৃদ্ধি করতে হবে, সৌরশক্তি, বায়ুশক্তি এইগুলোকে ব্যবহার করতে হবে। এর ফলে কি বায়ু দূষণ কম হবে না। ফ্রেয়ন উৎপাদন ও ব্যবহারে নিষেধাজ্ঞা, ফ্রেয়ন বা ক্লোরোফ্লুরোকার্বন এর উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বন্ধ করতে হবে। ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব, পরম শূন্য উষ্ণতা কাকে বলে। ঠিক বলছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন হয়ে যায় শূন্য, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। যদি বলে, দেখবে টেস্ট পেপারে কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে যে পরম শূন্য উষ্ণতা বলা হয় তা এটা গাণিতিকভাবে প্রমাণ করো, তখন তোমাদেরকে কিন্তু এই উত্তরটাই লিখতে হবে। দেখো VT = আমরা জানি V0 1 + T/273, কোত্থেকে জানি, চার্লসের সূত্র অনুযায়ী কথাটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আবার এটাও বলে দিতে হবে যে V0 কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন, ঠিক, আর VT কি, T ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন, অবশ্যই লিখতে হবে, নইলে হাফ নাম্বার করে কেটে নেবে। এখন VT যদি 0 হয় তাহলে আমি লিখতে পারি কি, যদি VT 0 হয়ে যায় তাহলে V0 × 1 + T/273 হয়ে যাবে 0। তাহলে 1 + T/273 যদি 0 হয়ে যায় তাহলে T কত হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস উত্তর কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো পরম শূন্য উষ্ণতা, এইটা করে দিলেই হবে। নেক্সট কোশ্চেন, লেন্সের ক্ষমতা +2.5 ডায়াপ্টার বলতে কী বোঝো। এটি একটি উত্তল লেন্স যার ফোকাল দৈর্ঘ্য, আচ্ছা আমরা সবাই জানি পাওয়ার সমান 1/f, তার মানে 2.5 ডায়াপ্টার যদি পাওয়ার হয় তাহলে ফোকাল লেন্থ কত, 1/2.5, ঠিক কি না, 1/2.5 মিটার, ঠিক। আর সেন্টিমিটারে যদি করো তাহলে এখানে 100/2.5 করতে হবে, তাহলে 40 সেমি, সেই জন্য দেওয়া আছে। দেখো এর অর্থ হচ্ছে যে ওটা একটা উত্তল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য 40 সেমি, ঠিক আছে, প্লাস চিহ্ন নির্দেশ করে এটি একটি উত্তল লেন্স, ক্ষমতা কত না 40 সেন্টিমিটার, আচ্ছা সরি ফোকাস দৈর্ঘ্য কত 40 সেন্টিমিটার বলা আছে, ঠিক আছে। এই দুটো জিনিস বলে দিলেই কিন্তু হবে। এটি সাধারণত
দূরদৃষ্টির চিকিৎসায় ব্যবহৃত হয়। ব্যাস, এনাফ এনাফ, এইটুকু লিখে দিলেই হবে। ঠিক আছে, পড়ে নাও, ভালো করে পড়ে নাও। যেগুলো লেখার দরকার নেই সেগুলো লিখতে হবে না। যেগুলো মানে থিওরিটিক্যাল কোশ্চেন বলে মনে হচ্ছে তোমার, ম্যাথ যেগুলোতে আছে সেগুলো তোমরা লিখে প্র্যাকটিস করো, কিন্তু যেগুলো পড়ার বিষয় সেগুলো তোমরা ভিডিওটা স্টপ করেও কিন্তু পড়ে নিতে পারো। বেশ, তারপরে কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো? এই যে আলোকরশ্মি যদি কোনো লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অন্য তল থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে লেন্সের আলোক কেন্দ্র বলে। তার মানে এই যে এই বিন্দুটা আলোক কেন্দ্র। তার কারণ কি? কারণ এই যে এখানে যেটা বলা আছে, কি লেখা আছে না, এই দিকে এলো, এই বেঁকলো, এই দিকে গেল। ঠিক আছে, এটা ঠিক কথা, এই এলো, ঠিক আছে, তারপরে এই এসে এই দিকে বেরিয়ে গেল। দেখো এই দুটো রশ্মি, এই রশ্মি আর এই রশ্মি, এরা দুজনা কি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, পরস্পর সমান্তরাল। তাহলে যদি লেন্সের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি সমান্তরাল হয়ে যায়, তাহলে ওই রশ্মিটি প্রধান অক্ষের ওপরে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আলোক কেন্দ্র। একদম ঠিক আছে, ছবিটা দিয়ে দেবে। ঠিক আছে, ছবিটা দিয়ে দেবে, এইটুকু লিখলেও হবে, না লিখলেও হবে। তোমাদের টেস্ট পেপারে দেখবে কোশ্চেন আছে যে চিত্র সহ সংজ্ঞা দাও, তাহলে শুধু চিত্র দেবে, সংজ্ঞা দেবে, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নাই। আর যদি বলে যে আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত হয়, 0, কারণ বেঁকছে না তো, দেখছো তো, তাই না? একটি পরিবাহী তারের রোধ তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করবে? পেজ 1ও পাবে, মাধ্যমিক 2014তেও কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তাই দেখে নাও। দেখো আর ভ্যারিজাজ রোধ কি হয় না, এটা একটা যদি তার হয় তো তারের দৈর্ঘ্যর সঙ্গে সমানুপাতিক হয়, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয়। তাহলে আর ভ্যারিজাজ এল, আর ভ্যারিজ এল, তার মানে যখন এ স্থির, যখন ক্ষেত্রফল স্থির, তখন দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। আর আর ভ্যারিজ 1/a, তার মানে ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে। এই দুটো যৌগিক ভেদের সূত্রানুযায়ী কী হয়ে যাবে? আর ভ্যারিজ L/a। এই ব্র্যাকেটের কথাটা না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে, এইগুলো লিখতেই হবে, মনে থাকে জানো। ব্যাস, হয়ে গেল প্রশ্নের উত্তর। এটাও তোমরা কিন্তু পর্ষদের টেস্ট পেপারে পেজ 1-এ পেয়ে যাবে, গ্রুপ সিতে। ওকে, এই রোটাকে কি বলা হয়? তাহলে আর ইকুয়াল টু কী হয় না, রো L/a। এই রোটাকে কি বলা হয়? রোধাঙ্ক, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। NaCl যৌগটি কীভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো এনের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দাও, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দাও, ইলেকট্রন বিন্যাসটা শুধু লিখে দাও, তারপরে এই যে এটা দিয়ে দাও। দেখো এনে কী করলো, একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিল, ঠিক, দিয়ে হয়ে গেল Na+। আর ক্লোরিন কী করলো, একটা ইলেকট্রন নিয়ে নিল, দিয়ে হয়ে গেল Cl-, তৈরি হয়ে গেল NaCl। তো ছবিটা মাস্ট দিতেই হবে, এটাই জানতে চেয়েছে। ওকে, তোমরা পেজ 1-এ পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো এই ধরনের কোশ্চেন তোমরা গ্রুপ সিতে তো পাবেই, আমি তাছাড়াও আরও একটু বেশি বেশি করে এই কোশ্চেনগুলো তুলেছি, প্রায় 3-4টে একই ধরনের প্রশ্ন তুলে নিয়েছি, কারণ এই ধরনের প্রশ্ন এখন খুব দিচ্ছে, বুঝলে, তাই কত রকম টাইপের হতে পারে আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে। দেখো বলছে ABC 3টি ভিন্ন প্রকৃতির মৌল, এদের মধ্যে B হলো দ্বিতীয় পর্যায়ে একটি নিষ্ক্রিয় গ্যাস, এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে Z-1, Z এবং Z+1। B যদি নিষ্ক্রিয় গ্যাস হয় ভাই, তাহলে B এর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। বি ছাড়া এদের মধ্যে কোনটি নিশ্চিতভাবে অধাতু? ভালো করে দেখো, দেখো এ মৌলটি নিশ্চিতভাবে অধাতু। কেন? কেন? দেখো Z-1, তার মানে কি, যদি বি মৌলটার পারমাণবিক সংখ্যা হয় জেড, তাহলে অবশ্যই শেষ কক্ষপথে 8টা, আর এতে কত আছে Z-1, তার মানে কত, নিশ্চয়ই শেষ কক্ষপথে 7টা, ঠিক কি না? শেষ কক্ষপথে 7টা, তাহলে অষ্টক পূর্তি করতে গেলে এই ইলেকট্রন নেবে। তাহলে এটা কেমন ধাতু? এটা কেমন ধাতু? এটা হচ্ছে তড়িৎ, সরি, এটা কেমন মৌল? এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, কারণ ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে যাবে, ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক, সেই জন্য এটা হচ্ছে অধাতু, এটা হচ্ছে অধাতু। আর যেহেতু সি মৌলে দেখো Z+1, তার মানে কি, একটা ইলেকট্রন বেশি আছে, সে চাইবে কখন আমি ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে শেষ কক্ষপথে 8টা করব, তার মানে সি হলো ধাতু। আর এ মৌলটি মেন্ডেলিপের পর্যায় সারণীর কোথায় অবস্থিত জানতে চেয়েছে। আচ্ছা, এ মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এ মৌলটি কিন্তু পর্যায় সারণীর, দেখো 7B শ্রেণীতে অবস্থিত। আচ্ছা কেন বলো তো? শেষ কক্ষপথে 7টা, তার মানে দীর্ঘ পর্যায় সারণীর 10+7 মানে হচ্ছে 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। আর দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর শ্রেণী মানেই মেন্ডেলিপের পর্যায় সারণীর কী হবে? 7B, তাই না? এই যে দেওয়া আছে 7B শ্রেণীতে অবস্থিত।
আর দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর মানে এটা হ্যালোজেন, তাই না? হ্যালোজেন এর যোজ্যতা কত? অবভিয়াসলি শেষে 7টা আছে, আর একটা নিলেই হয়ে যাবে 8টা, তাহলে যোজ্যতা হবে কিন্তু 1, যোজ্যতা হবে 1। ঠিক আছে? যদি ভালো বুঝতে পারো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ ছোটো ছোটো পার্টে ভিডিওগুলো নিয়ে আসছি একটু টাইমের শর্টের জন্য। ঠিক আছে, এরপর থেকে এর পরের পার্টটাই আসছে। ঠিক আছে, আজকেই আসবে, হ্যাঁ ওই দুপুর 12টার পরে আপলোড হয়ে যাবে, বা 12টা 1টার পরে আপলোড হয়ে যাবে। ওকে।